পাগল নাকি আপনি? এত শাড়ি দিয়ে কি করব আমি? নিভরান শার্টের বোতাম খুলতে খুলতে বলল। ওই যে 10-12 বছর পড়বে। রাত্রি হতাশ স্বরে বলল। আপনি শুধু শুধু টাকা নষ্ট করলেন। আমার তো জামা ছিলই, সেগুলোও তো এনেছেন দেখছি। আর কি দরকার ছিল? নিভরান শার্ট খুলে গেঞ্জি পরল। এক হাতে রাত্রিকে কাছে টেনে চুলের খোপা খুলে পিঠে ছড়িয়ে দিতে দিতে নরম গলায় বলল। দরকার ছিল বলেই এনেছি। সালোয়ার কামিজ ওসব বাইরে গেলে পরবে, আমার সামনে শুধু শাড়ি পরবে, বুঝলে? রাত্রি দমে গেল, হেরে গেল। আলতো করে নিভরানের পিঠ জড়িয়ে বুকে মাথা রাখলো, বিষণ্ণ কণ্ঠে বলল। একটা কথা বলি। নিভরান ভ্রু কুঁচকালো, মাথার পিছে হাত রেখে বলল। বলো। রাত্রি ছোট্ট করে শ্বাস পেল, হাতের বন্ধন দৃঢ় করে বলল। আপনি আমাকে বিয়ে করেছেন, এর মানে তো এটা নয় যে আমাকে সব সময়ই আপনার টাকায় চলতে হবে। আমি আমি নিজের খরচ নিজে চালাতে একটা অন্যরকম শান্তি পাই। মাস শেষে যখন নিজের কষ্টের টাকা দিয়ে কিছু করি, সত্যি বলছি আমার খুব খুব আনন্দ হয়। হ্যাঁ, আপনি হয়তো বলবেন আপনার সব তো আমারও, মানছি। তবু আমি যদি টিউশনি করি, তারপর ভার্সিটি শেষ হলে জব করি, আপনার কি কোনো বারণ আছে? নিভরান হাসলো, চুলে হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলল। ধুর পাগল মেয়ে, আমার বারণ থাকবে কেন? তোমাকে বিয়ে করেছি, বন্দি করে ফেলিনি। তোমার আনন্দতে আমি কেন বাধা হব? এসব নিয়ে চিন্তা করে কেউ? আমি তোমাকে কখনো জোর করব না রাত। নদীর জলটা এখন রূপালি রঙের, চাঁদের আলোর সে কি তেজ! পুরো নদীটাকে রূপার অলঙ্কারে ভরিয়ে দিয়েছে যেন। ঝলমলে চাকচিক্যে জলের রূপ কয়েক সহস্র বেড়ে গেছে। সম্মোহন লেগে যায়। সন্ধ্যা থেকে বই খাতা গুছিয়ে আলমারি খুলে বসেছে রাত্রি। এত শাড়ি কাপড় রাখবে কোথায়? নিফরানের জামা কাপড় সরাবে নাকি? তাকে ফ্যাল করে আলমারির দিকে চেয়ে থাকতে দেখে ল্যাপটপ রেখে এগিয়ে এলো নিফরান। নিজের শার্টগুলো একদম কোনায় চাপিয়ে অনেকটা জায়গা বের করে দিল। তারপর আবার চুপচাপ গিয়ে ল্যাপটপের সামনে বসে পড়ল। রাত্রি হাসলো মনে মনে, একটা একটা করে শাড়ি নিয়ে সাজিয়ে সাজিয়ে রাখলো। হঠাৎই শার্ট দিয়ে ঢেকে যাওয়া নিচের জায়গাটা থেকে কিছু একটাই হাত লাগতেই ভ্রু কুঁচকে গেল তার। একটু টান দিতেই দেখলো লাল রঙা বিয়ের বেনারসি, কি সুন্দর কাজ করা। এই শাড়িটার কথাই তবে সেদিন বলেছিল নিফরান, ওই যে নিশাত নিয়ে যেতে ভুলে গিয়েছিল। রাত্রি হাতে তুলে নিল, আলতো করে আঙুল বুলিয়ে বলল। আপনি এটা কখন কিনেছেন? নিফরান তাকালো, ঘাড় বাঁকিয়ে রাত্রির হাতের শাড়িটা দেখে ভাবলেশীন কণ্ঠে বলল। অনেক আগে। অনেক আগে মানে? কেন কিনলেন? নিফরান উঠে দাঁড়ালো, রাত্রির পিছে দাঁড়িয়ে আলমারির তাকে এক হাত ঠেসে দিল। পিঠের সাথে বুক ছুঁয়ে যেতেই অপ্রস্তুত ভঙ্গিতে কুঁকড়ে গেল রাত্রি। হাতটা একটু কাঁপলো। নিফরান তার কাঁপুনি তোয়াক্কা না করে কাঁধে থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলল। মনে আছে তোমার সাথে যেদিন দ্বিতীয়বার দেখা হলো, তুমি কদম ফুল নামিয়ে দিতে বললে? আমি ভুলক্রমে একটু কাছাকাছি এসে যেতেই সেই যে তোমার গাল দুটো লাল হয়ে উঠল। সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, এই রাঙাবতীকেই আমার লাগবে। আমার দেয়া লাল বেনারসি শুধু এই মেয়েটাই গায়ে জড়াবে, আর কেউ না। সেদিন তোমার বাসা থেকে আসার সময় মার্কেট থেকে বিয়ের শাড়ি কিনে তবেই বাড়ি ফিরেছিলাম আমি, বুঝলে? রাত্রি বাক্যহীন, শব্দহীন, স্তব্ধ, বিমূঢ়। টুপ করে এক ফোঁটা পানি পড়ল শাড়ির ওপর। কান্না কি তবে সুখেও আসে? আসে তো, 100 বার আসে, 1000 বার আসে। নতুবা সে কেন কাঁদল? তার তো কোনো দুঃখ নেই। নিফরানের চাপা হাসি মিলিয়ে গেল। কাঁধ থেকে থুতনি উঠিয়ে রাত্রিকে সামনে ঘোরালো সে। রাত্রি মাথা নুইয়ে রেখেছে। শব্দহীন অশ্রুপাত, গাল বেয়ে ঠোঁটের কাছে গিয়ে জমা হচ্ছে নোনা পানি। নিফরান গাল ঠোঁট মুছিয়ে দিল, চিবুকে তর্জনী রেখে মাথা উঁচু করালো। গোলাপি অধরে নিষ্পলক চেয়ে থেকে নম্র গলায় বলল। তুই কি শুধু আমাকে পাও কেঁদে কেটে ভস্ম করে দিতে? অন্য কারো সামনে তো কখনো কাঁদতে দেখি না, সব সময় বেছে বেছে একমাত্র আমাকে কষ্ট দেওয়া। রাত্রি ঠোঁট কামড়ে ধরল, কান্না ভেজা কণ্ঠে বলল। আপনি এমন করেন কেন? আমি কি করলাম? সব তো আপনিই করেন। নিভরান হাসল, হাসলে তার চোখের কোণে ভাঁজ পড়ে। কি যে সুন্দর দেখায়। রাত্রি নাক টেনে তপ্ত কণ্ঠে বলল। খবরদার হাসবেন না। নিফরানের কপালে ভাঁজ পড়ল, হাসি থামার বদলে আরো প্রশস্ত হলো।
চোখের কোণটা আরো সুন্দর হলো। রাত্রি মুখ কুঁচকে সরে গেল। শাড়িটা আগের জায়গায় রেখে নিভ্রানকে সরিয়ে আলমারি বন্ধ করলো। রাতের খাবার খাওয়ার পর একটু বই নিয়ে বসেছিল রাত্রি। নিভ্রান তখন বাইরে গিয়েছিল কেন যেন। দরজায় নখ হতেই বসা থেকে দাঁড়িয়ে গেল সে। হাত থেকে বই রেখে দ্রুত গিয়ে দরজা খুলতে দেখল নওশাদ সাহেব দাঁড়িয়ে আছেন। বিনীত ভঙ্গিতে সরে দাঁড়িয়ে নওশাদ সাহেবকে ঢোকার জায়গা করে দিল সে। নওশাদ সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন। মেয়েটার আচার আচরণ আদব কায়দার মুগ্ধ না হয়ে পারেন না তিনি। একটু উচ্ছৃঙ্খলতা নয় কোনো কিছুতে। এমনিতে ছেলের কোনো কিছু পছন্দ না হলেও এই ব্যাপারে ছেলের পছন্দ বেশ পছন্দ হয়েছে তার। রাত্রে আমতামতা করল। উনি তো বাইরে গিয়েছেন। নওশাদ সাহেব সোফায় বসে বললেন, না না, ওর কাছে আসিনি। তোমার সাথে একটু কথা বলতে আসছিলাম মা। কাল সকালে তো চলেই যাব। তোমার তো আবার ভার্সিটি আছে, তখন আর সময় পাবো না। বসো। রাত্রি পাশে বসলো। নামানো কণ্ঠে বলল, কাল চলে যাবেন কেন? আমরা তো এখন থাকি না মা, চলে তো যেতেই হবে। পারলে তোমাকেও সঙ্গে করে নিয়ে যেতাম, কিন্তু আচ্ছা বাদ দাও। খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে? রাত্রি মাথা নাড়ালো। নওশাদ সাহেব লম্বা শ্বাস ফেললেন। মেয়েটা খুব চুপচাপ স্বভাবের, অযথা কথা বলে না একদম। ছেলের রাগ সম্পর্কে জানেন তিনি। রাগ উঠলে কোনো দিকে হুঁশ থাকে না, ছোট থেকেই এমন। এই মেয়েটাকে একা রেখে যাবে যদি রাগের বশে কিছু হয়ে যায়? সংসারে তো কত কিছু নিয়ে ঝগড়া বাঁধে। তিনি হালকা গলায় বললেন, শোন মা, নিভ্রান তোমাকে বিয়ে করেছে ঠিক, কিন্তু যদি কখনো ও তোমার সাথে অন্যায় আচরণ করে, কখনো যদি তোমার গায়ে হাত তোলে, তুমি কিন্তু চুপ করে থাকবে না। তোমার বাবা নেই, আমি তোমার বাবা। আমাকে বাবা বলে ডাকবে। আর তোমার বাবা থাকলেও নিশ্চয়ই এই কথাগুলোই বলতেন। আমরা চলে যাওয়ার পর তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লে তুমি হয় আমাকে জানাবে, নয়তো নাহিদাকে জানাবে। ঠিক আছে? কোনো ভয় পাবে না। রাত্রি অসহায় চোখে চেয়ে রয়েছে। মানুষ এত ভালো হয়? এই পরিবারটাকে না দেখলে হয়তো জানাই হতো না। কিন্তু নিফরান আর তার বাবার মাঝে এত দূরত্ব কেন? একটু ভালো করে কথা বলে না দুজন? একটু বিশ্বাস নেই। মাথা নিচু করে মিনমিন করে বলল, উনি কখনো আমার গায়ে হাত তুলবেন না বাবা। নওশাদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, সে আমি জানি, তবুও যদি কখনো এমন হয়, তুমি সহ্য করে থাকবে না। জি আচ্ছা। বলে সম্মতি দিতেই দরজা খুলে গট গট করে নিফরান ঢুকলো। বাবাকে আর চোখে দেখে নিয়ে থমথমে চেহারায় ব্যালকনির দিকে পা বাড়াতেই নওশাদ সাহেব ডেকে উঠলেন। ওকে ওষুধগুলো খাইয়েছো? নিফরান দাঁড়িয়ে গেল, ছোট্ট করে বলল, খাওয়াবো একটু পরে। পরে কেন? রাতের খাবারের পর ওষুধ খাওয়াতে বলেছে না? আধ ঘন্টা পর দিতে বলেছে। নওশাদ সাহেব সাথে সাথেই বললেন, আধা ঘন্টা হয়ে গেছে, ঘড়ি দেখো। আর ঘুমের মধ্যে ওষুধ দিও না আজ। নিফরান আরও কিছু বলার আগেই রাত্রি তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, আমি খেয়ে নিচ্ছি। নিফরান এগিয়ে এলো। রাত্রিকে সরিয়ে ড্রয়ার খুলে প্রেসক্রিপশন মিলিয়ে ওষুধ বের করতে করতেই নওশাদ সাহেব কাছে এসে রাত্রির মাথায় হাত রেখে বললেন, আচ্ছা আসি, সকাল হয়তো বা আর দেখা হবে না। একটু আগে বেরিয়ে পড়াবো তো। রাত্রি মাথা কাত করলো। নওশাদ সাহেব বেরিয়ে এলেন। রাত্রি গিয়ে দরজাতে আটকালো। বসো এখানে। বিছানার দিকে ইশারা করলো নিফরান। হাতের 4-5টা ট্যাবলেট। রাত্রি বসলো। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, ঘুমের ঔষধ আছে? হুম, দেইনি। শরীর দুর্বল হয়ে যায় তোমার। রাত্রি চাপা হাসলো। লোকটা নিচের বাবার কথা মানে, কিন্তু প্রকাশ করে না। ঠান্ডা যুদ্ধ। রাত্রি বসে আছে বিছানায় হেলান দিয়ে, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টানা। নিফরান আবার ব্যালকনির দরজা বন্ধ করে এসি ছেড়ে দিয়ে শাওয়ার নিতে গিয়েছে একটু আগেই। তাকে অবশ্য ঘুমাতে বলে গিয়েছে, কিন্তু ঠান্ডায় টিকতে না পেরে সে উঠে বসেছে। বিছানায় রিমোটটাও খুঁজে পাচ্ছে না। এত ঠান্ডায় থাকে কিভাবে মানুষ? ইস, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। নিফরান বেরিয়ে এলো একটু পরে। গায়ে আধ ভেজা ধূসর টি শার্ট, কালো ট্রাউজার, গলায় টাওয়াল ঝুলিয়ে এক হাতে চুল ছাড়ছে। রাত্রিকে বসে বসে মাথার ওপর ব্ল্যাঙ্কেট টেনে রাখতে দেখেই হেসে ফেলল সে। এভাবে বসে আছো কেন? ঘুম আসছে না? রাত্রি মাথা বের করলো। ফর্সা চেহারা ফ্যাকাশে সাদা, শুভ্র মেঘের টুকরো যেন। শুকনো গলায় সে বলল, আপনি এত রাতে গোসল করেন কেন? ঠান্ডা লাগে না? নিফরান গলা থেকে টাওয়ালটা নামিয়ে সোফায় রাখলো।
রাত্রির কাছে এগিয়ে আস্তে আস্তে বলল, লাগবে কিভাবে? মানে? নিভ্রান বসে পড়ল পাশে, ব্ল্যাঙ্কেটটা টেনে নামিয়ে দিল। কিছু একটা দেখে সন্ধিয়ান কণ্ঠে বলল, ব্লাউজের সেফটি পিন খুলোনি কেন? ঘুমালে বিঁধে যাবে তো। দেখি। বলেই ঝুঁকে গেল সে। কাঁধের পাশ দিয়ে মাথা গড়িয়ে পিঠের দিকে তাকালো। রাত্রি উসকুস করছে। নিভ্রান হাসল। সাবধানে সেফটি পিন খুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এত কাঁপাকাঁপি করো কেন? রাত্রির প্রত্যুত্তর করল না। নিভ্রান ঘরের বাতি নিভিয়ে দিয়ে পাশে শুয়ে পড়তেই গুটিসুটি হয়ে গেল সে। লজ্জা করছে খুব। লোকটা হয়তো কালো পাশে শুয়েছে, কিন্তু সে তো আর চেতনায় ছিল না। নিভ্রান সহজেই বুঝলো তার দ্বিধা। বালিশের নিচ থেকে এসির রিমোটটা বের করে তাপমাত্রা কমিয়ে ঠান্ডা বাড়িয়ে দিল সে। রাত্রি হতবিহল দৃষ্টিতে চেয়ে বলল, কি করেন? আমার শীত করে তো। নিভ্রান আবছা অন্ধকারে চোখে চোখ রাখলো। কি যেন বলল চোখে চোখে। রাত্রি বুঝলো নাকি না জানে না, কিন্তু খানিক বাদে নিজে থেকেই কিছুটা চেপে এলো নিফরানের দিকে। নিফরান মুচকি হাসলো। আদর মাখানো নরম হাতে তাকে কাছে টেনে নিতে দিতে বলল, আমার নিরুত্তাপের শহরে একমাত্র উত্তাপ হয়ে এসেছো তুমি। তুমিহীন আমি যে আবার তীব্র শীতলতায় কাবু হয়ে যাব প্রিয়তমা। শৈত্য প্রবাহে হিম হয়ে যাবে হৃদয়। তোমার উত্তাপটা যে আমার ভীষণ ভীষণ প্রয়োজন। ঘরে প্রকট নীরবতা। এয়ার কন্ডিশনের ভনভনে ক্ষীণ একটা সুর শোনা যাচ্ছে। পর্দা টানা, আলো নেভানো। সূর্যের তেজ নেই আজ। পর্দা ফুরে কেমন আবছায়া সাদা। নিফরানের ঘুম ভাঙল 7টার দিকে। রাত্রি তখন তার শক্ত শান্ত বাহুতে মাথা রেখে ঘুমাচ্ছে। আলুথালু শরীরটা ঠান্ডায় চুপসে গেছে। এদিকে একটু উষ্ণতার ধাই পেয়ে কনিষ্ঠ হয়ে শুয়ে আছে সে। নিফরান হাই তুলল, ব্ল্যাঙ্কেট সরালো ওপর থেকে। অপ্রস্তুত ভাবটা যেন আচমকাই দল বল নিয়ে হানা দিল মুখ জুড়ে। রাত্রির শাড়ির আঁচল তার বুকের ওপর লুটোপুটি খাচ্ছে। অনাবৃত নারী দেহের দিকে চেয়ে কিছুক্ষণ কেটে গেল খুব নিভৃতে, অত্যন্ত অন্য চোখে। ভিন্ন অনুভূতিতে তপ্ত হয়ে উঠল পুরুষালী মন। বিচলিত ভঙ্গিতে দৃষ্টি সরালো নিফরান। চোখের পলক পড়ছে ঘন ঘন, শ্বাস প্রশ্বাস অতি তীব্র। বুকের ওপর থেকে আঁচল সরিয়ে রাত্রির কাঁধে টেনে নিল সে। ঘুমের ঘরে মেয়েটার খেয়াল হয়নি হয়তো। ঘুমন্ত তৈলাক্ত মুখটা কি আশ্চর্য সুন্দর। ফোলা ফোলা চোখের নিচে তাকালেও যেন শান্তি মেলে। পাশ থেকে রিমোট নিয়ে এসি অফ করে দিল নিফরান। গাল ছুঁয়ে দেখল রাত্রির শরীর বরফ ঠান্ডা। শীতে কাবু খুদ তুষারকন্যা যেন অগ্নি মানবের কাছে একটুখানি উত্তাপের আশ্রয়ে লেপ্টে রয়েছে। নিফরান আবার হাই তুলল, আঙুল দিয়ে চোখ ডলল। রাত্রির বাহুতে মাথা রেখেছে। রাত 2টোর দিকে। এরপর থেকে আর এক রত্তি নড়েনি সে। রাতের ঘুমে ব্যাঘাত ঘটে যায় যদি। পিঠের হাড় ব্যথা করছে। শরীরে মনে হচ্ছে জং ধরে গেছে। অফিসেও যেতে হবে আজ। বিয়ে, বাকি গোছগাছ করে নেওয়া সব মিলিয়ে এই কদিন একদম কাজ থেকে দূরে ছিল। কত মিটিং পেন্ডিং পড়ে আছে। আবার শুরু ব্যস্ততা। এক হাতে রাত্রির মাথাটা আলগা করে উঠিয়ে বাহু সরিয়ে নিল নিফরান। খুব সাবধানে বালিশ নিচে নামিয়ে সেখানে শুইয়ে দিল। একটু পর ডেকে দেবে, ভার্সিটি আছে। তার জন্য মেয়েটার পড়ালেখায় কোনো সমস্যা হোক সে চায় না। মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দরজায় খটখট। এত সকালে কে এলো? মা বাবার তো এতক্ষণে রওনা হয়ে যাওয়ার কথা। গলায় ঝোলানো টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে দরজা খুলল সে। বাইরে নিশাত, সাদা শার্ট আর বাদামি রঙের প্যান্ট পরা, চওড়া কাঁধের সুপুরুষ যুবক। নিভ্রান ভ্রু কুঁচকে বলল, রওনা দিসনি এখনো? দিব তো, বাবির সাথে দেখা করতে আসলাম। নিভ্রান ঘাড় বাঁকিয়ে বিছানায় তাকালো। উকি দিল নিষাদও। রাত্রি তখনও গভীর ঘুমে। নিষাদ সোজা হলো। তুই কি সবসময় ঘুমিয়ে পার করে রাখবি নাকি? বিয়ের দিন থেকে এই যে ঘুমাচ্ছিস, বিয়ের আগে ঘুম, বিয়ে করে ঘুম, এখানে এসেও ঘুম। বাবি তো ভাবছে সে জামাই বাড়ি এলো নাকি ঘুমের ওষুধের কারখানায়। জামাই ধরে 3 বেলা ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। নিষাদ আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগে নিফরান চোখ রাঙালো। ও নিজেই ঘুমাচ্ছে, আমি কিছু করিনি। তা করবি কেন? তুই শুধু ঘুমাইতে দে। বিয়ের অভাব বাবা রাগ তো শুনতে পাচ্ছি না এখন। তোর মতিগতি দেখে তো বোধ হচ্ছে চাচ্চু ডাক্তার শোনার ভাগ্যটাও হবে না। নিফরান বিস্ফোরিত কণ্ঠে বলল। বিয়ের মাত্র 2 দিন হয়েছে। তো নিফরান হেসে ফেলল, কাঁধে চাপড় মেরে বলল, মা কোথায়? নিচে নেমে গেছে? ভেবেছে তোরা ঘুমাস নাই আর বিরক্ত করিনি। আসি তাহলে, দরজাটা আটকে দিয়ে যা।
নিশান মাথা নাড়ালো। দরজা আটকে দেওয়ার আগ মুহূর্তে নিশাদ চিরচেনা ঠাট্টা বাদ দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, তুই একদিন ভাবিকে নিয়ে বাসায় আসলে পারিস ভাই। উত্তরে নিশান মলিন হাসল শুধু। ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে ছোটোখাটো একটা কান ফাটিয়ে দেওয়া চিৎকার করে উঠল রাত্রি। নির্বাণ সবে একটু শেভিং ফোম মেখেছে গালে, রেজার দিয়ে একটা টান দিতেই রাত্রির চিৎকারে হাত কেঁপে গেল তার। কেটে গেল অনেকখানি। গালের পাতলা চামড়া কেটে বেরিয়ে এলো রক্ত। সাদা শেভিং ফোমে লাল রক্ত মেখে একাকার। নির্বাণ হন্তদন্ত হয়ে রেজারটা নামিয়ে বেরোতে বেরোতে বলল, কি হয়েছে? রাত্রি তখন দ্রুত বিছানা থেকে নামছিল। নিপ্রাণের প্রশ্নের উত্তরে না তাকিয়ে সে বলল, কিছু হয়নি। আপনি আমাকে বলতে বলতেই তাকালো সে। নিপ্রাণের রক্ত মাখা গাল দেখে দ্বিগুণ জোরে চিৎকার করে উঠল। হায় আল্লাহ, আপনার গাল কি করেছেন আল্লাহ! আতঙ্কে কণ্ঠ কাঁপছে রাত্রির। কেমন একটা ব্যথা, যন্ত্রণা, ভয়ের আভাস, যেন কাঁটাটা তারই কেটেছে। নিপ্রাণ সে অবস্থায় ঠোঁট টেনে হাসল। রক্তগুলোকে ধন্যবাদ দিতে মন চাচ্ছে। তাদের জন্যই তো প্রেয়সীর উৎকণ্ঠা দেখার সৌভাগ্য হলো তার। তাকে হাসতে থেকে মেজাজ চড়ে গেল রাত্রির। নিপ্রাণের হাত টেনে ওয়াশরুমে নিয়ে গিয়ে বেসিনে কল ছেড়ে হাত ভেজালো সে। নরম করে গালের ফোম আর রক্ত মুছে দিতে দিতেই কাঁদো কাঁদো হয়ে এলো এতক্ষণের রুগ্ন মূর্তি চেহারা। বাচ্চা নাকি আপনি? একটু দেখে করবেন না, এমন করলে হয়? নিপ্রাণ হেসে ফেলল আবারও। এই যে রাতের কুঁচকে আসা চোখ, উপচে আসা কান্না, কান্না আটকে রাখার জন্য থরথর করে কাঁপা ওষ্ঠ, সবই তো তার ব্যথায় ব্যথিত হবার বহিঃপ্রকাশ। নিপ্রাণ একটু ঝুঁকল, গালের রাখা হাতের কবজি ধরে চোখ মিলিয়ে বলল, পুরো গালটা কেটে ফেলি, ক্ষত বিক্ষত হয়ে যাক সব। আমার জখম দেখে তুমি আরও অস্থির হও, তোমার অস্থিরতায় আমিও একটু শান্তি পাই। ক্ষতটাও না হয় এই নরম ছোঁয়াই সেরে উঠুক। শেষের কথাটা শোনা মাত্র হাত ছড়ানোর চেষ্টা করলো রাত্রি। নিপ্রাণ ছাড়ল না। রাত্রি চোখ নামিয়ে বলল, আপনি সত্যিই পাগল, পুরো দস্তর পাগল। নিপ্রাণ এলো চুল কানের পিছে গুজে দিতে দিতে বলল। চিৎকার করলে কেন তখন? রাত্রি ছোট্ট গলায় বলল, দেরি হয়ে গেছে। আমি কখনো এত দেরিতে উঠি না। ক্লাস শুরু হয়ে যাবে 40 মিনিট পর। নিপ্রাণ হেসে বলল, দেরি হবে না, ধীরে সুস্থে ফ্রেশ হও, ব্রেকফাস্ট করি, তারপর আমি পৌঁছে দিব সময় মতো। রাখেন আপনার ফ্রেশ হওয়া, আগে ব্যান্ডেজ লাগিয়ে দিই। চলুন। শাড়ি বদলে থ্রি পিস পরে নিয়েছে রাত্রি। বেগুনি রঙের কামিজের সাথে বেগুনি ওড়না, মাথায় মেয়েটা যেন একটা সদ্য ফোটা রুয়েলিয়া ফুল, মন করা বেগুনি রং। রুবিনার সাথে দেখা করে একসাথে নাস্তা করে বেরিয়ে পড়ল তারা। গাড়ির ভেতরে বসে রাত্রি এক মনে বলল, জানেন মা যে আমার সাথে থাকে, এই যে আমি সকালে উঠেই মাকে দেখতে পাই, হাত বাড়ালেই জড়িয়ে ধরতে পারি, আমার না বিশ্বাস হয় না। রাত্রি বেরোতে দেরি হলো। 8টার জায়গায় এখন 8টা 35। রাস্তার হলুদ হেডলাইটের আলোয় নিফ্রানকে দেখা যাচ্ছে। রাস্তার ওপাশে গাড়ি পার্ক করে দরজার সাথে হেলান দিয়ে এদিকে ফিরে রয়েছে সে। কানে ফোন। রাস্তার এদিক ওদিকে চোখ বোলাতে বোলাতে কথা বলছে। কপালের ফাঁস আর মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ফোনের অপর পাশের মানুষের সাথে তুমুল বাক বিতরণটা চলছে। নেভি ব্লু শার্টের ইস্ত্রি নষ্ট হয়ে গেছে, এক হাত কোণী পর্যন্ত গোটানো, আরেকটা ফুল হাতা। গালের ব্র্যান্ডেডটা নেই, জায়গাটা লাল হয়ে আছে। রাত্রি জিভ দিয়ে ঠোঁট ফেঁচালো। লোকটার মেজাজ চরম খারাপ হয়ে আছে। সে যে দেরি করেছে, এখন কি তাকেও বকবে? গেটের সামনে রাত্রিকে দাঁড়িয়ে থাকতে থেকে মেজাজ খারাপেও চেহারা ঠান্ডা হয়ে গেল নিফ্রানের। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসির রেখা। রাত্রি ততক্ষণে রাস্তা পার হয়ে প্রায় এসে পড়েছে। নিফ্রান সোজা হয়ে দাঁড়িয়ে এক হাত বাড়িয়ে দিল। রাত্রির কাছে আসতেই এক কদম এগিয়ে ভরা রাস্তায় মাথা টেনে ছোট্ট করে চুমু খেলো কপালে। ক্লান্তি পাখি যেন ফুরুত করে উড়াল দিল। অতি ক্ষুদ্র এই ভালোবাসার প্রকাশেই স্তব্ধ হয়ে গেল রাত্রি। চোখের কোণে জমা হলো বিন্দুকণা। রাস্তার আলোতে চিকচিক করে উঠল জল। নিপ্রাণ তাকে এক হাতে আগলে ধরে কথা বলছে ফোনের মানুষটার সাথে, সেই আগের মতোই। রূঢ় কণ্ঠ, ধমকা ধমকি। 2-3 মিনিট সেভাবেই কেটে গেল। রাত্রি চুপসে দাঁড়িয়ে আছে। নিপ্রাণ গম্ভীর গলায় বলল, আই উইল কল ইউ লেটার। ফোনটা কেটে হাত ঘড়িতে সময় দেখল সে। গাড়ির দরজা খুলতে খুলতে বলল, এত দেরি হলো যে?
কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? রাত্রি আমতা আমতা করলো, কোনো রকমে বলল। আমি আসলে নিভরান অর্ধেক ঢুকে তার সিট বেল্ট বেঁধে দিল, দরজা লক করে বলল। ক্লান্ত দেখাচ্ছে রাত, বসো, আমি ঠান্ডা পানি কিনে আনি। বাসায় এসে আবার জামা বদলে শাড়ি পরে নিয়েছে রাত্রি, খয়েরি রঙের একটা সুতির শাড়ি। গোসল থেকে বেরিয়ে হাত ভেজা চুলে সাদা টোয়ালে পেঁচিয়ে খাবার গরম করার জন্য রান্নাঘরে ঢুকলো সে। বুয়া সব রান্না করেই যায়, এখন শুধু গরম করে খেতে হবে। সব তরকারি গরম করে টেবিলে সাজিয়ে রুমে গেল সে। নিভরান সোফায় বসে ফোন স্ক্রল করছে। রাত্রি ঢুকতেই তার চোখ আটকালো নিষিদ্ধ জায়গায়। রাত্রির তোয়ালে খুলে চুল ঝাড়ছে, মোমের মতো মসৃণ চেহারায় পানির ছিটে ফোটা, শাড়ির আঁচল কোমরে গোজা। নিভরান ফোঁস করে শ্বাস ফেলল। এই মেয়ের খামখেয়ালিপনা শেষ হবার নয়, তাকে অনুভূতির উত্তাল সাগরে চুবিয়ে চুবিয়ে মারছে, তবু একবারে যুক্ত দেবে না। কি অসহ্য, কি দুর্বিষহ। রাতের খাবার খাবেন? ওঠেন। নিভরানের ধ্যান ভাঙল, মোহ কাটলো, আবার কাটলো না। আবার ফোনের দিকে দৃষ্টি স্থাপন করে সে বলল, হুম, রাতে খাবেন না? খাবো তো। রাত্রে তোয়ালেটা ব্যালকনিতে শুকাতে দিয়ে ফিরে এলো, তারা দিয়ে বলল। চলেন। নিভরান উঠে দাঁড়ালো, দৃষ্টি কোরাতে কোরাতেই রাত্রির বাহু ধরে কাছে টেনে কোমরে গোজা আঁচলটা খুলে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল। সামনে থাকো না একটু। মুহূর্তেই বিহল চোখে তাকালো রাত্রি। নিভরান তার দৃষ্টি উপেক্ষা করে কানের কাছে ফিসফিস করলো। আমি কিন্তু বেসামাল হবার পথেই আছি। খাবার শেষে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে রাত্রি। নিভরান রুমে অফিসে কী সব কাগজপত্র নিয়ে বসেছে, তাই আর বিরক্ত করেনি। স্ত্রীর দৃষ্টি নিবন্ধিত কালো কুচকুচে পানিতে। নদীর পানিরও কত রূপ, একবার মন কাড়ে, একবার ভয় জাগায়। আজকে চাঁদ ওঠেনি, উঠলে হয়তো এই বীভৎস রূপ হতো না জলের। রূপালী সৌন্দর্যের স্নিগ্ধতা ছড়াতো সে, কাঁধের দিকটায় গরম নিঃশ্বাস। রাত্রি চমকে উঠল, পিছে ফেরার আগে তার পিঠে বুক ঠেকিয়ে দুপাশ দিয়ে রেলিংয়ে হাত রাখল নিভরান। লম্বা হওয়ায় রাত্রি তার বুক অবধি আসে, আর দৃষ্টি অনুসরণ করে নিভরান আচ্ছন্ন কণ্ঠে বলল। কি দেখছো এভাবে? রাত্রি আমতা আমতা করলো। মানুষটা একটু এইভাবে কথা বলে তার কণ্ঠনালীতে শব্দ জট পেতে যায়, যেন গোছানো কথাও অগোছালো হয়ে যায়। সময়ও যেন ধীরে ধীরে চলে, পার হতেই চায় না। রাত্রির নীরবতা দেখে নিভরানি মুখ খুলল, ধীর কণ্ঠে বলল। আমি কাছে এলেই যত আমতা আমতা তোমার। রাত্রি ফট করে বলল। নদী দেখছিলাম। হুম, নদী দেখছিলে? নদীতে কি আছে? আপনি জানতো কাজ করেন, আপনার এখানে কি? নিভরান দুষ্টুমি মেখে বলল। এখানেই তো আমার সব। রাত্রি উসকুস করলো, লজ্জা মাখানো অধৈর্য কণ্ঠে বলল। যান না। নিভরানের ফোন বাজছে বিকট শব্দে। ঘুমের মধ্যে চোখ মুখ কুঁচকে গেল রাত্রির। ফোনটা বাজতে বাজতে একসময় থামল। ঘরটা আবারও নীরবতায় ডুবে যেতে চোখ মুখ স্বাভাবিক করে ভালো করে নিভরানকে আঁকড়ে ধরল সে। ঘুম পাচ্ছে ভীষণ, আজকাল বড্ড বাজে অভ্যাস হয়েছে। লোকটার বাহু ছাড়া ঘুম আসে না, বুকে মুখ না গুজলে চোখের পাতা বন্ধই হয় না। নিভরান গতকাল অনেক দেরি করে ঘুমিয়েছে। অফিসের কী সব কাগজপত্র ঘাটাঘাটি করতে করতেই রাত 2:30 বেজে গেছিল। তারপর শুয়েছে সে, ততক্ষণ তার চোখেও ঘুম ছিল না কেন জানো। মিনিট না বেরোতেই আবার দ্বিগুণ উদ্যমে বাজতে লাগলো ফোন। এবার সরাসরি চোখ মেলল রাত্রি। কোমর থেকে নিভরানের হাতটা সরিয়ে একটু উঠে হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে ফোনটা নিল। অফিসের ম্যানেজার ফোন করেছে। বাটন চেপে শব্দ বন্ধ করলো সে। মানুষটা একটু শুয়েছে, তাও শান্তি নেই, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। ফোনটা বালিশের নিচে ঢুকিয়ে নিভরানের দিকে তাকালো সে। মাথার ঝাঁকড়া চুল এলোমেলো। রাত্রি আলতো করে হাত চালিয়ে তা আরও অগোছালো করে দিল। চোখের নিচে ভাঁজ পড়ে গেছে গভীর ঘুমের কারণে। গালের কাটা দাগটাও মানিয়ে গেছে সুদর্শন চেহারায়। রাত্রি হেসে পেল নিঃশব্দে। মাথা নামিয়ে কাছ থেকে দেখল, কপালে কপাল ঠেকালো। কাটা জায়গাটায় আঙুল ছুঁয়ে দিতে নিভরান ঘুম মাখা অস্পষ্ট কণ্ঠে বলল। কে ফোন করেছিল রাত? রাত্রি চমকে গেল, থতমত খেয়ে সরে যেতে চাইতেই নিভরান আটকে ফেলল। পিটপিট করে তাকিয়ে ভ্রু কুঁচকে পড়ল। তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? ছাড়ুন। ভয় না পেলে ছাড়বো কেন? আচ্ছা ভয় পাই, এখন ছাড়ুন। ভয় পাবা কেন? আমি কি করেছি তোমাকে? সদ্য ঘুম ভাঙা চেহারায় হাসিটা অবিশ্বাস্য সুন্দর দেখালো।
রাত্রির চোখ আটকে গেল, মন মিয়ে গেল, গাল রাঙা হলো, ভর করলো আচ্ছন্ন নিমগ্নতা। নিভ্রাণ নরম গলায় বলল, কি হলো? আপনি এত সুন্দর কেন? নিভ্রাণ হাসলো আবারও, আচমকায় দুগালে হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে বলল। কে ফোন করেছিল দাও তো। রাত্রি সরে গেল, বালিশের নিচ থেকে ফোনটা বের করে নিভ্রাণের হাতে ধরিয়ে দিল। নিভ্রাণ উঠে বসেছে ততক্ষণে, ঘুমটা পুরো হয়নি, গা ম্যাজম্যাজ করছে। ফোন চেক করলো, কল ব্যাক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রাত্রি ছোট্ট একটা শ্বাস ফেলে চুলে হাত খোপা করলো, বিছানাপত্র ঝেড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। নাস্তার টেবিলে বসে রাত্রি বলল, আপনি খালাকে বলবেন ওনার আর রান্না করা লাগবে না, রান্না আমিই করতে পারবো। নিভ্রাণ চোখ ছোট ছোট করে বলল, তুমি করবে কেন? এত কষ্টের কোনো দরকার নেই। কষ্ট কোথায়, আমি তো আগে নিজের রান্না নিজেই করতাম। তো তো এখনও আমি করব। আপনার ভালো লাগে রোজ রোজ একই খাওয়া খেতে? অভ্যাস হয়ে গেছে রাত। রাত্রি ঝাঁঝালো কণ্ঠে বলল। আমার অভ্যাস নেই, আপনি মানা করে দিবেন মানে দেবেন। রুবিনার সামনে আর কথা বাড়ালো না নিভ্রাণ, ছোট্ট করে উত্তর দিল। আচ্ছা ঠিক আছে। ঝালমুড়ি হাতে নিয়ে অপেক্ষা করছে নিভ্রাণ। ঝালমুড়ির প্যাকেট চুপসে হাত হলুদ হয়ে যাচ্ছে, অথচ মেয়েটার আসার নাম নেই। রোজ দেরি করে। নিভ্রাণ চুল ব্রাশ করতে করতে গেটের দিকে চেয়েছিল এক দৃষ্টিতে। সারাদিন দেখতে পায় না এমনি, সন্ধ্যাবেলা কই একটু তাড়াতাড়ি করবে না, তাকে অপেক্ষা করিয়ে এই মেয়ে নিশ্চিত পৈশাচিক আনন্দ পায়। হঠাৎ পাশ থেকে কেউ একজন ডাক দিল। বাবা, তোমার সাথে একটু কথা বলা যাবে? নিভ্রাণ ঘাড় ফেরালো। একজন মধ্যবয়স্ক লোক, পোশাক আশাকে বোঝা যাচ্ছে ভদ্রলোক, ফালতু কথা বলার জন্য আসেনি। নিভ্রাণ নড়ে চড়ে দাঁড়ালো, ভদ্রভাবে বলল। জি বলুন। ভদ্রলোক এবার হাসলেন, সহজ হয়ে বললেন, কেমন আছো? জি ভালো, কিন্তু আপনি কে? ঠিক চিনতে পারলাম না আঙ্কেল। আমাকে চিনবা না তুমি, চেনার কথাও না। নিভ্রাণ বলার মতো কিছু পেল না। ভদ্রলোক কিভাবে কথা এগিয়ে নিয়ে যাবে তাও বোধগম্য হলো না। অপরিচিত একটা লোকের তার সাথে কি কথা থাকতে পারে? ভদ্রলোক নিজে থেকে একটু কাছে এসে দাঁড়ালেন, গলা নামিয়ে অনুসন্ধানী কণ্ঠে বললেন, তুমি রাত্রি মেয়েটাকে নিতে আসো না? এই বাসায় পড়ায় যে। জি। তুমি কি ওর আত্মীয়? নিভ্রাণ বুঝতে পারল না কি বলবে, সম্মতিসূচক মাথা নাড়ালো শুধু। ভদ্রলোকের কথাবার্তার শেষটা কি দিয়ে হবে ভাবতেই মাথা ঘুরাচ্ছে। ভদ্রলোক নিভ্রাণের হাতের দিকে তাকালেন, ঝালমুড়ি দেখে বিস্তর হেসে বললেন, ও কি তোমার বোন? তুমি বড় ভাই নিশ্চয়ই। নিভ্রাণ দুই ভ্রু উঁচিয়ে কয়েকবার পলক ঝাপটালো, কথাটা হজম করার চেষ্টা করতে করতে বলল সরি। ভদ্রলোক এবার আরও একটু এগোলেন, উজ্জ্বল চোখে চেয়ে বললেন, আসলে ওকে আমাদের খুব পছন্দ, বুঝলে। ও তো খুব চুপচাপ থাকে, তাই ভাবছিলাম একবারে ওর পরিবারের সাথেই কথা বলবো, আমার ভাতিজার জন্য। নিভ্রাণ খুব খুব করে গলা ছাড়ল, এক আঙুলে কপালের কোণ ঘষে বলল, রাত বিবাহিত আঙ্কেল, আমি ওর হাজবেন্ড, ও আমার বউ, ছোট বোন না। ভদ্রলোক যেন বিষম খেলেন, জোর গলায় বললেন, বিবাহিত? কে বলেছে? আমার বউ। আমি জানবো না ও বিবাহিত? না মানে, ও তো কখনো বলেনি। নিভ্রাণ বলল না কিছুই, হাসবে না কাঁদবে দোটানায় পড়ে গেছে। ভদ্রলোক আবার বললেন, ও আসলেই তোমার বউ? নিভ্রাণ হাঁপ ছেড়ে বলল, জি আঙ্কেল, আপনাকে কাবিননামার ছবি দেখাবো? আচ্ছা 1 মিনিট, বলে সেকেন্ডেই ফোন বের করলো সে। ছবি ছিল তার কাছে, বের করে জুম করে বলল, এই যে আঙ্কেল, পড়েন। ভদ্রলোক অসন্তুষ্টি নিয়ে চাইলেন, এক পলক দেখে বললেন, ও আচ্ছা আচ্ছা, কিছু মনে করো না, আমি বুঝিনি। নিভ্রাণ ফোনটা পকেটে ঢুকালো, মেজাজটা চরম খারাপ হলেও মুখে বলল, জি ঠিক আছে, সমস্যা নেই, কিছু মনে করিনি। ভদ্রলোক যাওয়ার জন্য পা বাড়াতে রাত্রির দেখা মিলল। গেটের সামনে দাঁড়িয়ে আছে, রাস্তা ফাঁকা হওয়ার জন্য। এপাশে আসবে, এক হাতে মাথার ওড়না ঠিক করছে। নিভ্রাণ নিজেই এগিয়ে গেল, ওপাশে পৌঁছাতেই রাত্রি হাত বাড়িয়ে দিল ধরার জন্য। নিভ্রাণ হাসল, প্রশান্তির হাসি, পূর্ণতার হাসি, প্রেয়সীর ভরসা অর্জন করতে পারা অদম্য দুর্বার হাসি। সাবধানে রাস্তা পার করে গাড়িতে বসিয়ে ঝালমুড়ি ধরিয়ে দিল হাতে। গাড়ি স্টার্ট দিতে দিতেই রাত্রি ঝালমুড়ি চিবোতে চিবোতে বলল, আপনি রুমাইশার বাবার সাথে কি কথা বলছিলেন? নিভ্রাণ বুঝলো ভদ্রলোক রাত্রি স্টুডেন্টের বাবা। কি বিশ্রী অবস্থা, পড়াতে এসেও শান্তি নেই, বউ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে।
গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে সে ফিচেল কণ্ঠে বলল, তোমার জন্য বিয়ের সম্বন্ধ এসেছিল রাত, নাকচ করে দিয়েছি। আমার বউকে আমি কেন বিয়ে দিব? গাছের পাতাগুলো শব্দ করে দুলছে। ঝরঝরে একটা আওয়াজে পরিবেশ শিউরে শিউরে উঠছে। সাই সাই ফুল স্পিডে ড্রাইভ করছে নিভ্রান। মঙ্গলবার তাই রাস্তায় জ্যাম নেই। তাছাড়া সে রং রোডে এসেছে। এদিকে জ্যাম থাকা অনেকটা অবিশ্বাস্য ব্যাপার। রাত্রি বন্ধ জানালার কাছে হাত রেখে বলল,